16 মে 2013 ভারতীয় ক্রিকেট তথা আইপিএল এর জন্য দুর্ভাগ্যের দিন। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার 3 ভারতীয় ক্রিকেটার, আর এর সঙ্গে প্রকাশ্যে চলে আসে আইপিএল এর সবথেকে বড় কেলেঙ্কারির খবর। আর পুলিশ যখন তদন্ত বাড়ায়, এই তদন্তে জানা যায় যে এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত বিসিসিআই প্রেসিডেন্টের জামাই থেকে শুরু করে বলিউড তারকা, আইপিএল দলের মালিক এবং আন্ডারওয়ার্ল্ড। এইসব খবর পাবলিশ হতেই বিশ্ব ক্রিকেটে তোলপাড় শুরু হয়ে যায়। ইন্টারন্যাশনাল মিডিয়া প্রেসার তৈরি করে, আর ভারতীয় রাস্তায় নেমে পড়ে ভারতীয় ক্রিকেট ফ্যানেরা। প্রতিবাদ করতে থাকে আইপিএল ব্যান করার জন্য। আর এই মুহূর্তে সব থেকে একটা বড় প্রশ্ন ওঠে মানুষের মধ্যে, সেটা হচ্ছে আইপিএল এর বিশ্বাসযোগ্যতা নিয়ে। হ্যাঁ, কথা বলছি আইপিএল এর সব থেকে বড় স্ক্যান্ডাল, আইপিএল স্পট ফিক্সিং 2013, আইপিএল এর এক কালো অধ্যায় নিয়ে। এখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো আইপিএল 2013 স্পট ফিক্সিংটা ভুলবশত পুলিশের হাতে চলে এসেছিল। আজকের ভিডিও আমরা কথা বলবো এই 2013 স্পট ফিক্সিং কিভাবে হয়েছিল, কেমন করে হয়েছিল, পুলিশ কিভাবে তদন্ত করে সমস্ত প্লেয়ার থেকে শুরু করে আইপিএল দলের মালিক এবং বলিউড তারকাকে গ্রেপ্তার করেছিল, সবটাই ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো। আর এই আইপিএল স্পট ফিক্সিংয়ের পরে ফলাফল কি হয়েছিল, আর সব থেকে বড় প্রশ্ন, এখনও কি আইপিএল স্পট ফিক্সিং চলে? হ্যাঁ, এই সব নিয়ে আজকের ভিডিওটা থাকছে, তাই অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি পুরো দেখতে থাকো। চলো বন্ধুরা, ভিডিওটা এবার শুরু করা যাক। আইপিএল 2013 চলছিল সব মহিমায়, ফ্যানেরা নিজেদের দলকে সাপোর্ট করছিল প্রাণ খুলে। আর এই আইপিএল জনপ্রিয়তার দিক থেকে একের পর এক রেকর্ড ভাঙছিল। অন্যদিকে বলিউড তারকাদের গ্ল্যামার আর বিশ্ব ক্রিকেটের তাবড় তাবড় প্লেয়াররা মিলে একটা ঝাঁ চকচকে সফল আইপিএল উপহার দিচ্ছিল বিশ্ব ক্রিকেট ফ্যানেদের। কিন্তু তখনও সেই বিশ্ব ক্রিকেটের ফ্যানেরা জানতো না যে এই ঝাঁ চকচকে আইপিএল এর পেছনে চলছে এক বড় কালোবাজারি। আইপিএল 2013 শুরু হয়েছিল 3 এপ্রিল থেকে, কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছিল 2013 সালের জানুয়ারি মাসেই। হ্যাঁ, এই মাসেই সিবিআই মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের অধীনে 42 জনের নামে চার্জশিট ফাইল করে। আর এই 42 জনের নামে অভিযোগ থাকে যে এরা নাকি ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন। আর এই 42 জনের বেশিরভাগই কিন্তু পাকিস্তানি ছিল। আর এই 42 জনের মধ্যে সব থেকে বড় নাম ছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম আর ছোটা শাকিলের। বেশ কয়েকদিন নজরদারির পর সিবিআইয়ের হাতে আসে দুটো সন্দেহজনক ইন্টারন্যাশনাল ফোন নাম্বার। আর এই দুটো ফোন নাম্বারকে ট্যাপিং করার দায়িত্ব দেওয়া হয় একটা স্পেশাল ফোর্সকে। 24 ঘন্টা এই দুটি নাম্বারের ট্যাপিং করা হচ্ছিল। আর এই দুটি নাম্বারের মধ্যে একটি নাম্বার ছিল পাকিস্তানের, আর একটি নাম্বার ছিল দুবাইয়ের। 2013 ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই 2 নাম্বারের ফোন ট্যাপিং শুরু হয়ে যায়। কিছুদিন ফোন ট্যাপিং করার পর স্পেশাল ফোর্স জানতে পারে যে এই 2 নাম্বারের সঙ্গে একটি নাম্বারে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছিল। আর সেই নাম্বারটা ছিল অশ্বিনী আগরওয়ালের। হ্যাঁ, যাকে আন্ডারওয়ার্ল্ডের টিঙ্কু মান্ডি নামে সবাই চেনে। আর যখন টিঙ্কু মান্ডির ফোন ট্রেসিং করা হচ্ছিল, তখন জানা গেল যে টিঙ্কু মান্ডির সঙ্গে যোগাযোগ রাখছিলেন ম্যাচ ফিক্সার সুনীল ভাটিয়া আর কিরণ ধোলে। পুলিশ তখন এই 3 জনের ফোন ট্যাপিং লাগাতার করতে থাকে। আর এই 3 জনের ফোন ট্যাপিং লাগাতার করার পর একটা বড় নাম সামনে আসে। আর সেখানে জানতে পারে স্পেশাল ফোর্স রাজস্থান রয়্যালসের বোলার আজিত চান্দিলা যোগাযোগ রাখছেন এই ম্যাচ ফিক্সার এই আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে। তখন কিন্তু এই স্পেশাল ফোর্স, স্পেশাল সেল একটুও বুঝতে পারেনি যে ভবিষ্যতে কি হতে চলেছে বা ভবিষ্যতে কি ঘটতে চলেছে। কেন রাজস্থান রয়্যালসের আজিত চান্দিলা যোগাযোগ রাখছে এই ম্যাচ ফিক্সার আর এই আন্ডারওয়ার্ল্ড ডনের সঙ্গে। তখন স্পেশাল ফোর্স যেটা করলো সেটা হচ্ছে এই 4 জনের উপরে আরও নজরদারি বাড়ানো হলো, এই 4 জনের ফোন ট্যাপিং আরও বাড়ানো হলো। তারপরে স্পেশাল সেল জানতে পারলো এই 4 জনের পর আরও একজন রয়েছে যার সঙ্গে যোগাযোগ রাখছে এই ম্যাচ ফিক্সাররা। হ্যাঁ বস, এইখানে আরও একটা বড় নাম আছে, সেটা হচ্ছে কেরলের প্রাক্তন প্লেয়ার জিজু জনার্দন। হ্যাঁ, পুলিশি তদন্তে জানা যায় জিজু জনার্দন খেলাধুলা ছেড়ে দেওয়ার পর ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত হয়ে পড়েছিল, ম্যাচ বেটিং কাণ্ডে জড়িত হয়ে পড়েছিল। এই জিজু জনার্দনের যখন ফোন ট্যাপিং করছিল বা ফোন ট্রেস করছিল স্পেশাল ফোর্স, তখন কিন্তু সব থেকে বড় ধাক্কাটা লাগে স্পেশাল সেলকে। তার কারণ হচ্ছে জিজু জনার্দনের সঙ্গে কন্ট্যাক্টে ছিলেন রাজস্থান রয়্যালসের বিশ্বাসযোগ্য প্লেয়ার, ভারতের সব থেকে ট্যালেন্টেড ফাস্ট বোলার এস শ্রীশান্ত। এইখানে কিন্তু সব থেকে বড় ধাক্কা লাগে স্পেশাল সেলকে। স্পেশাল সেল ধরতে চেয়েছিল দাউদ ইব্রাহিম সহ ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত আন্ডারওয়ার্ল্ড ডনেদের,
কিন্তু এই স্পেশাল সেলের হাতে চলে আসে আইপিএল এর স্পট ফিক্সিং। হ্যাঁ, এই খবরটা যখন দিল্লি পুলিশ পায়, দিল্লি পুলিশ আর বুঝতে দেরি করেনি যে আগামী দিনে কি হতে চলেছে, আগামী আইপিএল এ কি হতে চলেছে। দিল্লি পুলিশ কিন্তু একটুও বুঝতে দেরি করেনি। তাই এই দিল্লি পুলিশ অ্যাকশন মোডে চলে আসে, চুপচাপ আইপিএল এর 2 মাস আগে থেকে ফোন রেকর্ডিং শুনতে থাকে নিয়মিত। আর এই সময় যখন মুম্বাই পুলিশ এই খবরটা পায়, মুম্বাই পুলিশ নিজের মতো নিজেরাও তল্লাশি শুরু করে দেয় মুম্বাইতে। শেষে আইপিএল শুরু হয় 3 এপ্রিলে। আর প্রথম খবর পায় মুম্বাই পুলিশ যে একটা কল পাকিস্তানে বারবার যাচ্ছিল আইপিএল চলাকালীন। আর সেই কলটা যখন ডিটেলস চেক করে মুম্বাই পুলিশ, তখন জানতে পারে এই কলটা ছিল আসাদ রউফের। হ্যাঁ, পাকিস্তানি আম্পায়ার আসাদ রউফ বারবার পাকিস্তানে ফোন করেছিল আইপিএল চলাকালীন। আর কেন আসাদ রউফ ফোন করেছিল সেটাও তোমাদের জানাবো একটু পরেই। তার আগে দিল্লি পুলিশের অ্যাকশন নিয়ে কথা বলি। দিল্লি পুলিশ অ্যাকশন মোডে ছিল আইপিএল চলার 2 মাস আগে থেকেই। তোমার বিভিন্ন কল রেকর্ডিং, এইসব রাজস্থান রয়্যালসের প্লেয়ারদের কল চুপচাপ, ম্যাচ ফিক্সারদের কল চুপচাপ শুনছিল। আর অবশেষে সেই দিনটা আসলো 5ই মে, পুনে ওয়ারিয়ার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের। হ্যাঁ বন্ধুরা, পুনে ওয়ারিয়ার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ ছিল জয়পুরে। আর এর আগের দিনই কথা হয়েছিল ম্যাচ ফিক্সার অমিত সিং আর রাজস্থান রয়্যালসের বোলার অজিত চান্ডিলার। অমিত সিং অজিত চান্ডিলাকে বলে যে তোমাকে 14 রানের বেশি দিতে হবে তোমার স্পেলের দ্বিতীয় ওভারে। তুমি যখন বল করতে আসবে প্রথম ওভারটা ভালো করবে, কিন্তু দ্বিতীয় ওভারে 14 রান কমপক্ষে দিতে হবে। আর অজিত চান্ডিলা মেনে নেয়। আর অজিত চান্ডিলা মেনে নিয়ে পুনে ওয়ারিয়ার্স বনাম রাজস্থান রয়্যালসের এই 5 তারিখের ম্যাচে সত্যিকারের দ্বিতীয় ওভারে বল করতে এসে, নিজের স্পেলের দ্বিতীয় ওভারে বল করতে এসে 14 রান খরচ করে। কিন্তু ভুলবশত অজিত চান্ডিলা সিগন্যাল দিতে ভুলে যায় তোমার এই ম্যাচ ফিক্সারদের। আর এর জন্য অজিত চান্ডিলাকে অনেক কথাও শোনা যায়, কথাও শুনতে হয়। এমনই জানায় দিল্লি পুলিশ। কল রেকর্ডিংয়ে জানায় যে এই ম্যাচের পর ম্যাচ ফিক্সাররা অনেক রেগে যায় অজিত চান্ডিলার ওপর। কারণ এই ম্যাচ ফিক্সিংয়ের জন্য, এই ম্যাচে স্পট ফিক্সিংয়ের জন্য, একটা ওভার ফিক্সিংয়ের জন্য অজিত চান্ডিলা নিয়েছিল 40 লাখ টাকা। আর অজিত চান্ডিলাকে অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছিল প্রথমে 20 লাখ টাকা, আর বলা হয়েছিল কাজ হয়ে গেলে দেওয়া হবে 20 লাখ টাকা। কিন্তু যেহেতু অজিত চান্ডিলা সিগন্যাল দিতে ভুলে যায় যে এই ওভারটা সে ম্যাচ ফিক্সারদের অনুযায়ী 14 রান খরচ করবে, সেই অনুযায়ী ম্যাচ ফিক্সাররা বাজি ধরতে পারেনি। আর সেই কারণে এই পয়সা ফেরত চাইছিল অজিত চান্ডিলার কাছ থেকে ম্যাচ ফিক্সাররা। এইরকমই কিন্তু দিল্লি পুলিশ জানায়, এইরকমই কিন্তু কল রেকর্ড হয় দিল্লি পুলিশের কাছে। আর বস, এইখানে দিল্লি পুলিশ সব থেকে বড় একটা ধাক্কা খায়। সেটা হচ্ছে দিল্লি পুলিশ প্রথমে ভেবেছিল যে এইখানে ম্যাচ ফিক্সিং হবে 2000 সালে যেরকম হতো, যেমন মোহাম্মদ আজহারউদ্দিন ম্যাচ ফিক্সিং করেছিল, যার আগে আরও ম্যাচ ফিক্সিং হয়েছিল, যেখানে পুরো একটা ম্যাচ ফিক্স হয়ে যেত, ম্যাচের পরিণাম, ম্যাচের রেজাল্ট আগে থেকে ফিক্স হয়ে যেত। একটা দলের পুরো দল, একটা দলের পুরো ক্রিকেটার কিংবা একটা দলের একাধিক ক্রিকেটার এই ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকতো। আর ইচ্ছা করে ম্যাচ হেরে যেত, মানে পুরোপুরি একটা ম্যাচ ফিক্স থাকতো। কিন্তু এইবার প্রথমবার দিল্লি পুলিশ জানতে পারলো যে এখানে ম্যাচ ফিক্সিং হচ্ছে না, এখানে হচ্ছে স্পট ফিক্সিং। এখানে হচ্ছে মাত্র একটি ওভার ফিক্সিং হচ্ছে। আর তোমরা তো এমনিতেই জানো যে এই মুহূর্তে আইপিএল চলাকালীন বলো আর এমনি ক্রিকেটের কথা বলো, প্রত্যেক বলের জন্য বাজি লাগে, প্রত্যেক ওভারে কত রান হবে সেইটার জন্য বাজি লাগে, 6 ওভারে কত রান হবে সেইটার জন্য বাজি লাগে, আর পুরো ম্যাচে কে জিতবে সেটার জন্য তো বাজি লাগেই। তাই এইবারে কিন্তু ম্যাচ ফিক্সাররা পুরো ম্যাচ ফিক্স না করে একটা ছোট্ট ওভার ফিক্স করে নিচ্ছিল আর কোটি কোটি টাকা রোজগার করছিল এই জুয়ার মার্কেট থেকে। যাই হোক বন্ধুরা, প্রথম তো 5ই যে মের ম্যাচটা ছিল সেই ম্যাচে অজিত চান্ডিলা ঠিকঠাক সিগন্যাল দিতে পারেনি। এর পরের ম্যাচটা দিল্লি পুলিশ অপেক্ষা করছিল 9 মে। সেই ম্যাচটা ছিল মোহালিতে পাঞ্জাবে, আর সেটা ছিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের। আর এই ম্যাচের আগে কল রেকর্ড করার সময় দিল্লি পুলিশ শুনতে পায় সব থেকে বড় কথা, সেটা হচ্ছে শ্রীশান্ত, রাজস্থান রয়্যালসের প্লেয়ার শ্রীশান্ত কথা বলছিল জিজু জনার্দনের সঙ্গে। আর এইখানে পুলিশ আরও বড় ধাক্কা খায় যে শ্রীশান্তের মতো প্লেয়াররাও ম্যাচ ফিক্সিংয়ের কথা বলছিল। জিজু জনার্দন বলেছিল যে তোমাকে অনেক বেশি রান খরচ করতে হবে তোমার স্পেলের দ্বিতীয় ওভারে। প্রথম ওভারে নয়, প্রথম ওভারে তুমি ভালো করে বল করবে, দ্বিতীয় ওভারে তুমি কমপক্ষে 10-এর বেশি রান খরচ করবে। আর তুমি সিগন্যাল দেবে তোমার কোমরের রুমালটা রেখে দিয়ে। শ্রীশান্ত বলল ঠিক আছে, আমি কোমরের রুমাল রেখে দিয়ে আমি বল করব, আর 10-এর বেশি কমপক্ষে রান দেবই। আরও জিজু জনার্দন শ্রীশান্তকে বলে যে তুমি দ্বিতীয় ওভারটা শুরু করার আগে একটু সময় নেবে, একটু ওয়ার্ম আপ করবে, একটু ফিল্ডিং সাজাবে, যাতে আমরা বেশি করে টাকা বাজি লাগাতে পারি এই জুয়ার মার্কেটে। আর সেই রকমই কথা মতো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তোমার এই 9 মে রাজস্থান রয়্যালসের ম্যাচে
এস শ্রীশান্ত যখন 3 নম্বর ওভারে বল করতে আসলো, নিজের স্পেলের দ্বিতীয় ওভার বল করতে আসলো, তখন কিন্তু ফিল্ডিং সেটের নামে, ওয়ার্ম আপের নামে একটু বাড়তি সময় নিল আর কোমরে রুমাল রেখে বল করলো আর রান খরচ করলো 10-এর বেশি 13। হ্যাঁ, ফিক্সারদের মতো সেই কোমরের রুমাল দিয়ে সিগন্যাল দিয়ে 13 রান খরচ করে দিল এস শ্রীশান্ত। আর তারপর অজিত চান্ডিলাও কথা মতো তার দ্বিতীয় স্পেলে 14 রান খরচ করলো। আর দ্বিতীয় স্পেলে 14 রান খরচ করার আগে সিগন্যালও কিন্তু এইবারে রীতিমতো দিয়ে দিয়েছিল অজিত চান্ডিলা। প্রথমবার ভুলে গেলেও এই ম্যাচে কিন্তু অজিত চান্ডিলা সিগন্যাল দিতে ভোলেনি। আর তার সিগন্যাল ছিল জামার টি শার্টটা 2 বার উপরে তোলার। 2 বার উপরে টি শার্টটা তুলে দিয়ে 14 রান খরচ করলো রাজস্থান রয়্যালসের এই অজিত চান্ডিলা। দিল্লি পুলিশ প্রায় কনফার্ম হয়ে গেল এখানে যে হ্যাঁ, স্পট ফিক্সিং চলছে। তবুও দিল্লি পুলিশ চুপ করেছিল। দিল্লি পুলিশ আরও অপেক্ষা করছিল, ম্যাচ রেকর্ড করছিল, কল রেকর্ড করছিল, কল রেকর্ডের সঙ্গে ম্যাচ রেকর্ড মিলিয়ে দেখছিল। আরও এবার আসলো তৃতীয় ম্যাচ রাজস্থান রয়্যালসের, যেখানে ফিক্সিং হয়েছিল সেটা হচ্ছে 15ই মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুম্বাইয়ের মাঠে। আর এই ম্যাচে সমস্যা হয়ে গিয়েছিল যে এস শ্রীশান্ত এবং অজিত চান্ডিলা দুইজনই কিন্তু বাদ পড়ে গেছিল। আর এই ম্যাচে ম্যাচ ফিক্সারদের জন্য সমস্যা ছিল যে কে ফিক্স করবে এই ম্যাচটা। তখন অজিত চান্ডিলা ম্যাচ ফিক্সারদের বলে যে আমরা দুজন না খেললেও আমাদের হয়ে একজন কাজ করে দেবে, আর সে হচ্ছে অঙ্কিত চাওয়ান। আমাদের হয়ে দ্বিতীয় স্পেলে অঙ্কিত চাওয়ান রান খরচ করবে 14-র বেশি। আর অঙ্কিত চাওয়ান সিগন্যাল দেবে যে হাতের ঘড়ি কিংবা হাতের যে তার আর ব্যান্ডটা থাকবে সেটা কিন্তু 2-3 বার এমন করে ঘুরিয়ে ফিক্সারদের সিগন্যাল দেবে। ফিক্সাররা বলো ঠিক আছে, অঙ্কিত চাওয়ান তার হাতের কবজির ব্যান্ডটা যেন 2-3 বার ঘোরায় আর আমাদেরকে পরিষ্কারভাবে সিগন্যাল দেয়। আর মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সত্যিকারের এই অঙ্কিত চাওয়ান হাতের কবজির ব্যান্ডটা 2-3 বার ঘুরিয়ে 15 রান খরচ করলো ফিক্সারদের মতোই। ফিক্সারদের হয়ে দ্বিতীয় ওভারের দ্বিতীয় স্পেলে 15 রান খরচ করলো। আর श्रीशांत को इन बुकी लोग ने बुक किया था अपने ओवर के लिए। इसमें श्रीशांत के जो फ्रंट पर रहने वाला एक शख्स जो कि अरेस्ट हुआ है, जीजू नाम का आदमी है, उसकी और एक चांद जो बुकी है, इनके आपस का कन्वर्सेशन है जिसमें यह डिसाइड हो रहा है कि श्रीशांत अपने स्पेल के दूसरे ओवर में 14 रन या 14 से ज़्यादा देगा और इसके लिए इंडिकेशन देगा। इसमें उसने कहा कि भाई सिग्नल देना। सिग्नल क्या होगा? बोला मैंने बता दिया है, ऐसा कोई काम नहीं करेगा जो अनयूजुअल हो। मतलब श्रीशांत ऐसा कोई काम ऐसा नहीं करेगा जो अनयूजुअल हो। वो अपने दूसरे ओवर में एक टॉवेल अपने आगे लगाएगा। ये इंडिकेशन ऐसा होगा जो कि इस मैच में वो हमारे अनुसार ओवर करने जा रहा है। तो चांद बोलता है कि भाई उसको समझा देना कि जिस समय ये ओवर करने जा रहा होगा और ये टॉवेल लगाएगा उस टाइम में वो ओवर शुरू करने से पहले वो कुछ टाइम हमें देगा ताकि हम अपना काम शुरू कर सकें। वो स्पेल थोड़ा सा टाइम चाहिए होगा ताकि हमारे काम चालू हो और हम अपनी बुकिंग चालू कर सकें। जयपुर में 5 मई को राजस्थान रॉयल और पुणे वजीर से भी जो मैच हो रहा था उसमें प्लेयर अजीत चंदेलिया और अमित, एक बुकी है, इनके बीच का एक कन्वर्सेशन में बताना चाहूँगा। इस कन्वर्सेशन में अजीत चंदेला अपने सिग्नल्स को बताता है कि मैं ओवर से पहले किस तरह के सिग्नल्स दूंगा। इसके कन्वर्सेशन संक्षेप में है कि भाई हाँ बताओ भाई, हाँ भाई मुझे जाने दो, मैं सिग्नल दे दूंगा। पहला ओवर तो जाने दो, मैं देख लूंगा। ये अजीत कहता है कि पहला ओवर जाने दो, उसके बाद मैं देख लूंगा और अपने से सिग्नल दूंगा। बोला भाई कॉन्फिडेंस से पहला ओवर करना और फिर कॉन्फिडेंस से ही दूसरे ओवर में हमारे लिए करना। तो बोला कि ठीक है करूंगा। भाई इंडिकेशन क्या दोगे? इसमें अजीत चंदेला ने बताया कि भाई मैं अपनी दोनों टी शर्ट ओवर शुरू करने से पहले अपनी दोनों टी शर्ट ऊपर उठाऊंगा और उसके बाद फिर नीचे करूंगा और फिर मैं ऊपर की ओर देखकर। এরপর দিল্লি পুলিশ আর চুপ করে বসে থাকেনি। দিল্লি পুলিশ বুঝে গিয়েছিল হ্যাঁ স্পট ফিক্সিং হচ্ছে, যথেষ্ট তাদের কাছে চলে এসেছে তোমার প্রমাণ। আর দিল্লি পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশনে চলে আসে। 15 মে ম্যাচ শেষ হওয়ার পরই দিল্লি পুলিশের দুটো গ্রুপ নেমে পড়ে অ্যাকশনে। দিল্লি পুলিশের দুটো গ্রুপ অপারেশনে নেমে পড়ে। প্রথম গ্রুপটা দিল্লির মধ্যে বিভিন্ন জুয়ারি থেকে শুরু করে সাট্টাবাজ যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছিল। আর দ্বিতীয় গ্রুপটা দিল্লি পুলিশের চুপচাপ চলে গিয়েছিল মুম্বাইতে। আর মুম্বাইয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শ্রীশান্তকে প্রথম গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। আর শ্রীশান্তের সঙ্গে ছিল তখন হোটেলে ম্যাচ ফিক্সার জিজু জনার্দন, আর তার সঙ্গে ছিল আরও দুটি মেয়ে। শ্রীশান্তের সঙ্গে পাওয়া যায় 72,000 টাকা, তার সঙ্গে কিছু ডায়েরি। আর শ্রীশান্তকে গ্রেপ্তার করার পর পুলিশ ওয়ারেন্ট নিয়ে চলে যায় ট্রাইডেন্ট হোটেলে ছিল রাজস্থান রয়্যালসের পুরো দলটা। রাজস্থান রয়্যালসের সিইওকে ওয়ারেন্ট দেখিয়ে দিল্লি পুলিশ বলে দেয় যে স্পট ফিক্সিংয়ের প্রমাণ রয়েছে তাদের কাছে, আর তাই এই 3 জনকে তারা গ্রেপ্তার করবে জিজ্ঞাসাবাদের জন্য। আর সেখান থেকে গ্রেপ্তার করে মেন অজিত চান্ডিলা আর অঙ্কিত চাওয়ান আর শ্রীশান্ত আর তোমার অজিত চান্ডিলা, এই 3 জনকে সকাল 6টার সময় গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। আর এরপরই হইচই পড়ে যায় বিশ্ব মিডিয়ায়। এই মিডিয়ায় হইচইয়ের মধ্যে দিল্লি পুলিশের প্রচুর প্রশংসা হতে থাকে।
আর অন্যদিকে মুম্বাই পুলিশ বুঝতেই পারেনি যে তাদের শহরে কি চলছিল। তাদের শহরে দিল্লি পুলিশ এসে গ্রেপ্তার করে ফেললো আর মুম্বাই পুলিশ টেরও পায়নি। আর এই জিনিসটাই মুম্বাই পুলিশকে লজ্জায় মুখ ঢাকতে বাধ্য করেছিল। তাই মুম্বাই পুলিশও ঠিক করলো তারাও অ্যাকশন শুরু করবে। তারা অ্যাকশন শুরু করলো প্রথম আসাদ রউফের যে কল পাকিস্তানে যাচ্ছিল সেটা ট্রেস করার দিকে। আসাদ রউফের যখন কল রেকর্ডিং চেক করা হলো তখন মুম্বাই পুলিশ জানতে পারলো যে আসাদ রউফ বিভিন্ন আইপিএলের তথ্য কিন্তু পাচার করছিল পাকিস্তানের ম্যাচ ফিক্সারদের। আসাদ রউফের কল রেকর্ডিংয়ে মুম্বাই পুলিশ আরও জানতে পারলো যে তার সঙ্গে যোগাযোগ রয়েছে বলিউড তারকা বিন্দু দারা সিং। এই দুইজন মিলেই কিন্তু বিভিন্ন তথ্য আইপিএল ম্যাচের পাচার করছে ম্যাচ ফিক্সারদের কাছে। আর সঙ্গে সঙ্গে বিন্দু দারা সিংকে গ্রেপ্তার করে ফেলে মুম্বাই পুলিশ। আর এই ফাঁকেতেই আসাদ রউফ পালিয়ে যেতে সফল হয় পাকিস্তানে। আর আসাদ রউফ পাকিস্তানে পালিয়ে যেতে সফল হলেও আসাদ রউফের আম্পায়ারিং বাতিল করে দেয় আইসিসি। আসাদ রউফকে চিরজীবনের জন্য ব্যান করে দেয় আম্পায়ারিংয়ের জন্য আইসিসি। আর অন্যদিকে বিন্দু দারা সিংকে মুম্বাই পুলিশ লাগাতার জিজ্ঞাসাবাদ করতে থাকে, লাগাতার তার কল রেকর্ডিং চেক করা হয়। আর সেখান থেকে একটা বড় নাম সামনে আসে। আর সেখানে জানা যায় যে তোমার বিন্দু দারা সিংয়ের সঙ্গে আরও একজন যোগাযোগ রাখছেন, সেটা হচ্ছে তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট এন শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পন। হ্যাঁ, চেন্নাই সুপার কিংস টিমের প্রিন্সিপাল গুরুনাথ মায়াপ্পন এই বেটিং কাণ্ডে জড়িত। আর এই খবরটা চেন্নাই সুপার কিংস ফ্যানের যেমন অনেক ধাক্কা দিয়েছিল, তেমন ভারতীয় ক্রিকেট ফ্যান মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেট ফ্যানেদেরও অনেক ধাক্কা দিয়েছিল যে তাদের দলের মালিক নাকি বেটিং কাণ্ডে জড়িত। হ্যাঁ, গুরুনাথ মায়াপ্পনের নামে মুম্বাই পুলিশ বেটিংয়ের অনেক তথ্য জোগাড় করে ফেলে। আর গুরুনাথ মায়াপ্পনকে গ্রেপ্তারির সমনও জারি করে মুম্বাই পুলিশ। আর তখন কিন্তু গুরুনাথ মায়াপ্পন প্রথমের দিকে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু অবশেষে তোমার 24শে মে 2013 সেই দিনে গুরুনাথ মায়াপ্পন সারেন্ডার করে দেয় মুম্বাই পুলিশের কাছে। আর মেনে নেয় যে হ্যাঁ, তারা সমস্ত আইপিএলের ম্যাচের তথ্য পাচার করেছিল আইপিএলের ম্যাচ ফিক্সারদের কাছে। আর তোমরা হয়তো এখানে বলবে যে প্লেয়াররা তো ম্যাচ ফিক্সিং করছিল, স্পট ফিক্সিং করছিল, তাহলে এই আইপিএলের মালিকরা কিভাবে স্পট ফিক্সিং করছিল, আম্পায়াররা কিভাবে স্পট ফিক্সিং করছিল? বস, আইপিএলের কিন্তু প্রত্যেকটি জিনিসে জুয়া হয়, প্রত্যেকটি জিনিসের জন্য বাজি রাখা হয়। প্লেইং 11 কীরকম হবে সেই জন্য বাজি রাখা হয়, কত নম্বরে কোন প্লেয়ার নামবে সেইটার জন্য বাজি রাখা হয়, টসে জিতে ব্যাটিং করবে না ফিল্ডিং করবে সেটার জন্য বাজি রাখা হয়। আর এই সব তথ্য কিন্তু চেন্নাই সুপার কিংসের তোমার টিম প্রিন্সিপাল তোমার গুরুনাথ মায়াপ্পনের কাছে ছিল, কারণ চেন্নাইয়ের একদম টপ ম্যানেজমেন্টের অংশ ছিল আর প্রত্যেকটি ম্যাচে উপস্থিত থাকতো। তাই এই সব তথ্য পাচার করতো ম্যাচ ফিক্সারদের কাছে আর প্রচুর টাকা বেটিংয়ের মাধ্যমে জিতে নিত এই গুরুনাথ মায়াপ্পন। বস, গুরুনাথ মায়াপ্পন তো গ্রেপ্তার হলো, তারপর কিন্তু দিল্লি পুলিশ আরও একটা সিদ্ধান্ত নিল, সেটা হলো যে রাজস্থান রয়্যালসের প্লেয়াররা তো আছে বেটিংয়ের সঙ্গে জড়িত, তাহলে কি রাজস্থান রয়্যালসের মালিকও জড়িত থাকবে চেন্নাই সুপার কিংসের মালিকের মতো? যখন রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টির হাজবেন্ড রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করলো তোমার দিল্লি পুলিশ, তখন তারা জানতে পারলো যে হ্যাঁ, রাজ কুন্দ্রাও বেটিংয়ের সঙ্গে জড়িত। রাজ কুন্দ্রা মেনে নেয় হ্যাঁ, এক বন্ধুর সাহায্যে এই বেটিং চক্করের সঙ্গে জড়িত, তার ম্যাচের সমস্ত তথ্য সে পাচার করতো ম্যাচ ফিক্সারদের। হ্যাঁ বস, এইভাবেই কিন্তু 2013 সালের এই ম্যাচ ফিক্সিং কাণ্ডটা ছিল। এই 5 জনই তোমার শ্রীশান্ত, অজিত চান্ডিলা, অঙ্কিত চৌহান, গুরুনাথ মায়াপ্পন আর তোমার রাজ কুন্দ্রা 5 জনই দোষী সাব্যস্ত হয়। কিন্তু যেহেতু আমাদের ভারতে এই জুয়া নিয়ে খুব বড় আইন নেই, এই 60টা নিয়ে বড় আইন নেই, তাই এই 5 জন সহজেই রেহাই পেয়ে যায়। বন্ধুরা, ভারতের আইন এই 5 জনের ক্ষেত্রে তেমনই লাগু হয়েছিল যেমন রাস্তাঘাটে জুয়া খেললে কেউ ধরা পড়ে, যে কেউ অবৈধভাবে লটারি কাটলে, অবৈধভাবে 60টা খেললে যেমন পুলিশ ধরলে যেসব ধারা লাগায়, ঠিক সেই সবই লোকাল ধারা এই 5 জনের নামেও লাগে। কারণ হচ্ছে জুয়ার ব্যাপারে নির্দিষ্ট কোনো বড় বা ম্যাচ ফিক্সিং নিয়ে নির্দিষ্ট কোনো বড় সাজা সেরকম আইনে আমাদের নেই, তাই 5 জন সহজেই রেহাই পেয়ে যায়। কিন্তু সহজেই রেহাই পেলেও বিসিসিআই এই 3 জন ক্রিকেটারকে, অঙ্কিত চৌহান, অজিত চান্ডিলা আর শ্রীশান্তকে আজীবনের জন্য ব্যান করে দেয়। আর এই গুরুনাথ মায়াপ্পন আর রাজ কুন্দ্রাকে বিভিন্ন আইপিএল ফ্র্যাঞ্চাইজি বা যে কোনো ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি থেকে দূরে থাকতে বলে। এই 2 জন জীবনেও কোনো আইপিএল দলের সঙ্গে যুক্ত হতে পারবে না। তার সঙ্গে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস নামের এই 2 সফল দলকে 2 বছরের জন্য ব্যান করে দেয় 2016 সাল আর 2017 সাল। হ্যাঁ বস, এটাই ছিল এই আইপিএল স্পট ফিক্সিং এর ফলাফল। আর এরপর তোমরা হয়তো জিজ্ঞাসা করবে এখনো কি আইপিএল এর স্পট ফিক্সিং চলে? বন্ধুরা, এখনো কিন্তু অনেকেই বলে যে আইপিএল স্পট ফিক্সিং হয়, এখনো অনেকে বলে যে আইপিএল এর ম্যাচ ফিক্স হয়,
কিন্তু বিশ্বাস করো বিসিসিআই এই ঘটনার পর থেকে অ্যান্টি কারাপশন ইউনিট গঠন করে এবং অন্যদিকে আইসিসিও অ্যান্টি কারাপশন ইউনিট গঠন করে। আর তারপর থেকে এই আইপিএল এর প্রত্যেকটি প্লেয়ারকে সারা বছর ধরে 24 ঘন্টা নজরদারি রাখে এই অ্যান্টি কারাপশন ইউনিট। তাই এই মুহূর্তে আইপিএল স্পট ফিক্সিং করা অনেক কষ্টকর ব্যাপার, কারণ 24 ঘন্টায় কিন্তু তাদের উপরে নজরদারি রাখে, ফোন ট্যাপিং করে, ফোন রেকর্ডিং করে, আর তাদের উপরে নজরদারি রাখে অ্যান্টি কারাপশন ইউনিট। আর সবথেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ক্রিকেটাররা ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং করে নিজের কেরিয়ার নষ্ট করার জন্য রিস্ক নেবে না। তার কারণ হচ্ছে আইপিএল থেকে যে পরিমাণে তারা অর্থ পাচ্ছে, যে পরিমাণে টাকা পাচ্ছে, সেটা কিন্তু তাদের জন্য যথেষ্ট। আর বাড়তি স্পট ফিক্সিং করে কিছু টাকা উপার্জন করে তারা কিন্তু তাদের কেরিয়ার নিয়ে রিস্ক নিতে চাইছে না। সেই কারণে হয়তো বিশেষজ্ঞরা বলছে যে এই মুহূর্তে স্পট ফিক্সিং করাটা খুবই কষ্টকর ব্যাপার। এই মুহূর্তে ক্রিকেটাররা টাকার লোভে স্পট ফিক্সিং আর হয়তো করছে না, কারণ আইপিএল থেকে যথেষ্ট টাকা পাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিও ডিটেলস ছিল আইপিএল 2013 স্ক্যান্ডেল নিয়ে, আইপিএল 2013 স্পট ফিক্সিং নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে স্পট ফিক্সিংটা কিভাবে হয়েছিল, কেমনভাবে হয়েছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আমাদের চ্যানেলটা, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।